আজ আমরা এমন একটা বিষয় নিয়ে আলোচনা করব যা আমাদের প্রায় সবাইকেই ভাবায় আর্থিক স্বাধীনতা। হুম। এটা কি শুধুই একটা স্বপ্ন নাকি এমন কিছু যা আমরা সত্যি অর্জন করতে পারি? এই প্রশ্নটা সবার মনেই ঘোরে। একদম। আর এই নিয়ে কথা বলার জন্য আমাদের হাতে আছে টনি রবিন্সের বিখ্যাত বই মানি মাস্টার দ্য গেমের একটা সারসংক্ষেপ। অসাধারণ একটা বই। হ্যাঁ, আর এটা কিন্তু কোনো সাধারণ ফাইন্যান্স বই নয়। লেখক যা করেছেন তিনি বিশ্বের সেরা ধরুন ৫০ জন বিনিয়োগকারীর ইন্টারভিউ নিয়েছেন। ওয়ারেন বফেট, রে ডালিওর মতো কিংবদন্তি সব নাম। ঠিক তাই। তো আমাদের আজকের আলোচনার লক্ষ্য হল এই বইয়ের ৭টা সহজ ধাপকে একটু ভেঙে দেখা আর খুঁজে বের করা যে আর্থিক স্বাধীনতার পথটা আসলে কতটা বাস্তবসম্মত। চলুন তাহলে শুরু করা যাক। এখানকার সবচেয়ে আকর্ষণীয় বিষয় হল এই বইটা কোনো জটিল অর্থনৈতিক তত্ত্ব দিয়ে পাঠককে ভয় দেখায় না। হুম। এর মূল বার্তাটাই খুব সহজ, যে সঠিক কৌশল আর মানসিকতা থাকলে যে কেউ আর্থিক সাফল্য পেতে পারে। তার এটা সবার জন্য। একদম। বইটার ভিত্তি হল বাস্তব অভিজ্ঞতা, বিশ্বের সেরা অর্থনৈতিক মস্তিষ্ক থেকে নেওয়া জ্ঞান। তাই আজকের আলোচনাটা শুধু টাকা জমানো নিয়ে না, বরং অর্থকে বোঝা এবং একে নিজের নিয়ন্ত্রণে আনার একটা খেলা নিয়ে। বেশ, বইটার প্রথম ধাপ, আর আমার মনে হয় সম্ভবত সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপটাই হলো নিজের পরিচয়টা বদলে ফেলা। হ্যাঁ। একজন সাধারণ গ্রাহক বা কনজিউমার থেকে একজন মালিক বা ওনার হয়ে ওঠার সিদ্ধান্ত নেওয়া। লেখক বলছেন আয়ের একটা নির্দিষ্ট অংশ, কমপক্ষে 10% খরচ করার আগেই বিনিয়োগের জন্য সরিয়ে রাখতে হবে। কিন্তু সত্যি বলতে যখন মাস শেষে টানাটানি চলে তখন এই মালিক হওয়ার চিন্তাটা কি শুধুই একটা মানসিক সান্ত্বনা নয়? এটা বাস্তবে কিভাবে সাহায্য করে? এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। দেখুন, এটা কোনো মানসিক সান্ত্বনা না, বরং এটা একটা আচরণগত পরিবর্তন। আচরণগত পরিবর্তন? হ্যাঁ। বইটাতে বলা হয়েছে যে আর্থিক সাফল্যের ৮০% নির্ভর করে মনোবিজ্ঞানের ওপর আর মাত্র ২০% কৌশলের ওপর। ও আচ্ছা, ৮০%ই মানসিক? ঠিক। একজন গ্রাহক চিন্তা করে, আমার কাছে ১০০০ টাকা আছে, আমি এটা দিয়ে কি কিনতে পারি? আর একজন মালিক চিন্তা করে, আমার কাছে ১০০০ টাকা আছে, এই টাকাটা আমার জন্য কিভাবে আরও টাকা আয় করতে পারে। বাহ, চিন্তার এই ছোট পরিবর্তনটাই তো অনেক বড়। এটাই সব। আপনি যখন আয়ের প্রথম অংশটাই বিনিয়োগের জন্য সরিয়ে রাখেন, তখন খরচ করার জন্য আপনার হাতে যা থাকে আপনি সেটার মধ্যেই আপনার জীবনকে সাজিয়ে নিতে বাধ্য হন। এটা আপনার প্রায়োরিটি বদলে দেয়। তার এটা অনেকটা নিজেকে আগে পারিশ্রমিক দেওয়ার মতো, ওই যে বলে পে ইয়োরসেলফ ফার্স্ট। একদম। টাকা হাতে আসার পর খরচের প্ল্যান না, আগেই নিজের ভবিষ্যতের জন্য একটা অংশ সরিয়ে রাখা। বুঝেছি। আর এই মানসিকতার সাথে বইয়ের সপ্তম ধাপেরও একটা গভীর সংযোগ আছে। ও, সেটা কিভাবে? সপ্তম ধাপে লেখক বলেছেন, শুধু পরিকল্পনা করলেই হবে না, দ্রুত অ্যাকশন নিতে হবে, সাফল্যকে উপভোগ করতে হবে এবং অন্যদের সাথে তা ভাগ করে নিতে হবে। কারণ চূড়ান্ত লক্ষ্য তো শুধু টাকা জমানো নয়, তাই না? না, একটা পরিপূর্ণ জীবনযাপন করা। রাইট। এই মালিক হওয়ার মানসিকতা আপনাকে সেই পরিপূর্ণ জীবনের চালকের আসনে বসিয়ে দেয়। আপনি আর পরিস্থিতির শিকার নন, আপনি নিয়ন্ত্রক। বেশ, তাহলে মানসিকতার পরিবর্তনটা হলো প্রথম এবং সবচেয়ে জরুরি ধাপ। কিন্তু একটা ভালো মানসিকতা নিয়েও যদি ভুল খেলায় নামা হয় তাহলে তো জেতা সম্ভব না। একেবারেই না। আর এখানেই আসে দ্বিতীয় ধাপ, খেলার নিয়মগুলো জানা। লেখক বলছেন এমন অনেক লুকানো ফাঁদ আছে যা আমাদের সম্পদ নীরবে ক্ষয় করে দেয়। এর মধ্যে প্রধান হল বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের নেওয়া উচ্চ ফি। হ্যাঁ, এবং এই বিষয়টা বেশিরভাগ সাধারণ বিনিয়োগকারী এড়িয়ে যান। হয়তো কোনো মিউচুয়াল ফান্ডে ১% বা ২% ম্যানেজমেন্ট ফি দেখে আমাদের মনে হয়, আরে এটা তো খুবই সামান্য। তাই তো মনে হয়। কিন্তু লেখক এটাকে বলছেন ছোট ছিদ্র দিয়ে জাহাজ ডোবানোর মতো। চক্রবৃদ্ধি সুদ যেমন আপনার সম্পদ বাড়াতে পারে, ঠিক তেমনি চক্রবৃদ্ধি ফি আপনার সম্পদ ধ্বংসও করতে পারে। ১ বা ২% ফি কিভাবে এত বড় প্রভাব ফেলতে পারে? বিষয়টা একটু ভেঙে বললে ভালো হয়। অবশ্যই। ধরুন, আপনি ৩০ বছরের জন্য বিনিয়োগ করছেন আর আপনার পোর্টফোলিও বছরে ৭% রিটার্ন দিচ্ছে। আচ্ছা। যদি আপনার ১% ফি থাকে, তাহলে আপনার আসল রিটার্ন হল ৬%। কিন্তু যদি ফি ২% হয়, তাহলে রিটার্ন নেমে আসে ৫%-এ। ১%-এর পার্থক্য।
এখন হয়তো 1% পার্থক্যকে কম মনে হচ্ছে, কিন্তু 30 বছর পর যখন হিসেব করবেন দেখবেন ওই অতিরিক্ত 1% ফি আপনার মোট সম্পদের প্রায় 30% বা তারও বেশি খেয়ে ফেলেছে। কি বলছেন? 30%? হ্যাঁ, আপনার জমানো টাকার প্রায় 1/3 চলে গেছে শুধু ফি দিতে। অবিশ্বাস্য। এটা তো অনেকটা না জেনেই ম্যারাথন দৌড়ানোর মতো, যেখানে জুতোর ভেতরে একটা ছোট কাঁকড় রয়ে গেছে। চমৎকার তুলনা। ঠিক তাই। শুরুতে হয়তো কিছুই মনে হবে না, কিন্তু দৌড়ের শেষে গিয়ে দেখবেন ওই ছোট কাঁকড়টাই আপনাকে থামিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। 100% সত্যি। তাই লেখক বলছেন, খেলার মাঠে নামার আগে নিয়মগুলো জেনে নিতে হবে। জানতে হবে কোথায় কোথায় লুকানো ফি আছে আর কিভাবে সেগুলো এড়িয়ে চলা যায়। যেমন কম খরচের ইন্ডেক্স ফান্ডে বিনিয়োগ করা একটা ভালো উপায় হতে পারে। আচ্ছা, তাহলে আমরা মানসিকতা ঠিক করলাম, খেলার ফাঁদগুলো সম্পর্কেও জানলাম। এখন তো আমাদের জানতে হবে যে আমরা ঠিক কিসের জন্য খেলছি, মানে জেতার মানেটা কি। এখানেই কি তৃতীয় ধাপের কথা আসছে? একদম। তৃতীয় ধাপ হলো খেলাটিকে জেতার মতো করে সাজানো। মানে? এর মানে হলো নিজের অস্পষ্ট স্বপ্নগুলোকে, যেমন আমি ধনী হতে চাই, সেগুলোকে নির্দিষ্ট আর্থিক লক্ষ্যে পরিণত করা। বইটিতে কয়েকটা স্তরের কথা বলা হয়েছে, যেমন আর্থিক নিরাপত্তা। ফিন্যান্সিয়াল সিকিউরিটি। হ্যাঁ, এর মানে হলো আপনার বাড়ি ভাড়া, খাবার, যাতায়াত, এই মৌলিক চাহিদাগুলো মেটানোর জন্য প্রতি মাসে যে টাকা লাগে সেই পরিমাণ টাকা যদি আপনার বিনিয়োগ থেকে আয় হতে শুরু করে। অর্থাৎ চাকরি না থাকলেও বেসিক জীবনযাত্রাটা চালিয়ে যাওয়ার মতো একটা ব্যবস্থা। ঠিক। এর পরের স্তর হলো আর্থিক স্বাধীনতা বা ফিন্যান্সিয়াল ফ্রিডম। আচ্ছা। এটা হলো আপনার বর্তমান জীবনযাত্রার সম্পূর্ণ খরচ, শুধু মৌলিক চাহিদা না, বিনোদন, ছুটি কাটানো সহ সবকিছু, যদি আপনার বিনিয়োগ থেকে আসতে থাকে। আর সর্বোচ্চ স্তর? সর্বোচ্চ স্তর হল চূড়ান্ত আর্থিক স্বাধীনতা, যেখানে আপনি আপনার স্বপ্নের জীবনটা যাপন করতে পারবেন কোনো রকম আর্থিক চিন্তা ছাড়াই। বাহ! এই ধাপের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হল এই প্রত্যেকটা স্তরের জন্য আপনার ঠিক কত টাকার একটা মূলধন বা নেস্টেক দরকার তার একটা পাকা হিসাব বের করা। তার মানে স্বপ্নটাকে সংখ্যায় পরিণত করা। যেমন, যদি আমার বছরে 10 লক্ষ টাকা লাগে স্বাচ্ছন্দ্যে চলার জন্য, তাহলে আমাকে এমন একটা পোর্টফোলিও বানাতে হবে যা থেকে বছরে 10 লক্ষ টাকা আয় আসবে। একদম। আর যখনই আপনি সংখ্যাটা জেনে যাবেন, তখন লক্ষ্যটা আর ভীতিকর বা অবাস্তব মনে হবে না। তখন এটা একটা গণিতের সমাধানের মতো হয়ে যাবে। ঠিক, যার জন্য আপনি একটা সুস্পষ্ট পরিকল্পনা তৈরি করতে পারবেন। লক্ষ্যটাকে সংখ্যায় পরিণত করাটাই একে হাতের মুঠোয় নিয়ে আসার প্রথম ধাপ। অসাধারণ। তাহলে প্রথম 3টা ধাপ আমাদের খেলার জন্য প্রস্তুত করে দিল। মানসিকতা, নিয়মকানুন আর লক্ষ্য, সবই ঠিক। এবার আসা যাক আসল খেলায়, মানে বিনিয়োগের মূল কৌশলে। চতুর্থ ধাপটা হল অ্যাসেট অ্যালোকেশন, বা বিভিন্ন ক্ষেত্রে বিনিয়োগের সঠিক বণ্টন। সহজ কথায় সব ডিম এক ঝুড়িতে না রাখা। কিন্তু কিভাবে এই বণ্টনটা করা উচিত? এখানেই লেখক রে ডালিওর মতো একজন কিংবদন্তির কৌশল তুলে ধরেছেন। ডালিওর বিখ্যাত অল সিজনস পোর্টফোলিও। অল সিজনস, সব ঋতুর জন্য। হ্যাঁ, এর মূল ধারণাটাই হলো এমন একটা পোর্টফোলিও তৈরি করা যা যে কোনো অর্থনৈতিক পরিস্থিতিতে, তা সে অর্থনৈতিক প্রবৃদ্ধি হোক, মন্দা হোক বা মুদ্রাস্ফীতি যাই হোক না কেন, টিকে থাকবে। অনেকটা সব আবহাওয়ার জন্য উপযুক্ত পোশাক রাখার মতো। শুধু গরমের দিনের জন্য নয়, ঝড়, বৃষ্টি বা শীতের জন্য প্রস্তুতি রাখা। এই পোর্টফোলিওতে কি কি থাকে? এর মূল কাঠামোটা হল 30% স্টক, 40% দীর্ঘমেয়াদী বন্ড, 15% মধ্যমেয়াদী বন্ড, 7.5% সোনা আর 7.5% অন্যান্য পণ্য। বেশ বৈচিত্র্যময় তো। হ্যাঁ, এর পেছনের যুক্তিটা হলো যখন অর্থনীতির একটা অংশ খারাপ করবে, অন্য একটা অংশ হয়তো ভালো করবে। যেমন অর্থনৈতিক মন্দার সময় স্টক মার্কেটের পতন হলেও বন্ড এবং সোনার দাম বাড়তে পারে। আর মানে এই বৈচিত্র্য মূলধনকে বড় ধরনের পতন থেকে রক্ষা করে। ঠিক তাই। বেশ, এটা তো ঝুঁকি কমানোর একটা দারুণ উপায়। এরপর পঞ্চম ধাপে লেখক একটা আজীবন আয়ের পরিকল্পনা বা লাইফ টাইম ইনকাম প্ল্যান তৈরির কথা বলেছেন, মানে যা কখনো ফুরাবে না। এই ধারণাটা শুনতে স্বপ্নের মতো মনে হয়। এটা কিভাবে সম্ভব? এর জন্য বইটিতে অ্যানুইটির মতো কিছু পদ্ধতির কথা উল্লেখ করা হয়েছে। অ্যানুইটি? হ্যাঁ, অ্যানুইটি অনেকটা নিজের জন্য একটা ব্যক্তিগত পেনশন প্ল্যান কেনার মতো।
আপনি একটা বীমা কোম্পানিকে এককালীন একটা বড় অঙ্কের টাকা দেন এবং এর বিনিময়ে তারা আপনাকে আজীবন যতদিন আপনি বাঁচবেন প্রতি মাসে বা বছরে একটা নির্দিষ্ট টাকা দেওয়ার প্রতিশ্রুতি দেয়। কিন্তু এর ঝুঁকি কি? বীমা কোম্পানি যদি দেউলিয়া হয়ে যায়? ভালো প্রশ্ন। সেই কারণেই শুধুমাত্র অত্যন্ত নির্ভরযোগ্য আর আর্থিকভাবে শক্তিশালী প্রতিষ্ঠান থেকে অ্যানুইটি কেনার কথা বলা হয়েছে। এর মূল উদ্দেশ্য হল মানসিক শান্তি। আচ্ছা। আপনার পোর্টফোলিওর একটা অংশ দিয়ে অ্যানুইটি কিনে আপনি নিশ্চিত করতে পারেন যে বাজারের যতই উত্থান পতন হোক না কেন আপনার একটা নিশ্চিত আয়ের উৎস সবসময় থাকবে। এটা হলো আর্থিক নিরাপত্তার চূড়ান্ত স্তর। দারুণ একটা ধারণা। আর এখন আমরা আসছি সেই অংশে যার জন্য আমি সবচেয়ে বেশি আগ্রহী ছিলাম, ষষ্ঠ ধাপ। বিশ্বের সেরা 0.001% বিনিয়োগকারীর কিছু মূল নীতি, যেগুলোকে বলা হচ্ছে বিলিয়নিয়ার্স প্লেবুক। এগুলো কি কি? এই নীতিগুলো আশ্চর্যজনকভাবে সহজ কিন্তু অবিশ্বাস্য রকম শক্তিশালী। প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ নীতি, যা ওয়ারেন বাফেটের কাছ থেকে নেওয়া, টাকা হারানো যাবে না। 1 মিনিট, এটা তো অবাস্তব শোনায়। বিনিয়োগ মানেই তো ঝুঁকি, লাভ লোকসান থাকবে। তাহলে টাকা হারানো যাবে না কথাটার আসল অর্থ কি? এর আসল অর্থ হল মূলধন রক্ষা করা আপনার প্রথম এবং প্রধান অগ্রাধিকার। আচ্ছা। এর মানে এই নয় যে আপনার কোনো বিনিয়োগে কখনো লস হবে না। এর মানে হল আপনি এমন কোনো ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত নেবেন না যা আপনার সম্পূর্ণ মূলধনকে ধ্বংস করে দিতে পারে। মানে বড় লাভ করার আগে খেলায় টিকে থাকতে হবে। একদম। একবার যদি আপনি আপনার মূলধনের 50% হারিয়ে ফেলেন, তাহলে সেই আগের জায়গায় ফিরে যেতে আপনাকে 100% লাভ করতে হবে, যা অত্যন্ত কঠিন। তাই সেরা বিনিয়োগকারীরা বড় লাভের চেয়ে বড় লোকসান এড়ানোর দিকে বেশি মনোযোগ দেন। বুঝেছি। তাহলে লাভ করার আগে নিজেকে দেউলিয়া হওয়া থেকে বাঁচাতে হবে। দ্বিতীয় নীতিটা কি? দ্বিতীয় নীতিটি হল অসামঞ্জস্যপূর্ণ ঝুঁকি পুরস্কারের সন্ধান করা। একটু কঠিন শোনালো। মানে এমনভাবে বিনিয়োগ করা যেখানে ঝুঁকির তুলনায় লাভের সম্ভাবনা অনেক গুণ বেশি। বইতে বলা হয়েছে সেরা বিনিয়োগকারীরা এমন সুযোগ খোঁজেন যেখানে সম্ভাব্য লাভের পরিমাণ সম্ভাব্য ক্ষতির কমপক্ষে 5 গুণ বেশি হয়। অর্থাৎ 1 টাকা ঝুঁকি নিয়ে 5 টাকা বা তার বেশি লাভ করার সম্ভাবনা। ঠিক। তার মানে তারা এমন বাজি ধরে যেখানে জিতলে অনেক বড় পুরস্কার, কিন্তু হারলে ক্ষতিটা সীমিত। এটা তো সাধারণ বিনিয়োগকারীরা সচরাচর করে না। আমরা তো প্রায় সামান্য লাভের জন্য বড় ঝুঁকি নিয়ে ফেলি। ঠিক ধরেছেন। বিলিয়নিয়াররা হয়তো 100টা সুযোগ দেখে 99টাকে না বলে দেন, কারণ সেখানে ঝুঁকি পুরস্কারের অনুপাত তাদের পক্ষে থাকে না। এটা ধৈর্যের খেলা, আগ্রাসনের নয়। একদম। তৃতীয় নীতিটি হল পূর্বানুমান এবং বৈচিত্র্য। এর মানে হল ভবিষ্যতে কি হতে পারে তা নিয়ে ক্রমাগত চিন্তা করা এবং সেই অনুযায়ী নিজের বিনিয়োগকে বিভিন্ন ক্ষেত্রে ছড়িয়ে রাখা, যাতে কোনো একটা অপ্রত্যাশিত ঘটনায় সব শেষ না হয়ে যায়। হ্যাঁ। আর শেষ এবং চতুর্থ নীতিটি আমার ব্যক্তিগতভাবে খুব পছন্দের। শেখা কখনো শেষ হয় না। নেভার স্টপ লার্নিং। ঠিক। বিশ্বের সেরা বিনিয়োগকারীরাও মনে করেন যে তারা এখনও ছাত্র। তারা প্রতিদিন পড়েন, শেখেন এবং বাজারের পরিবর্তনের সাথে সাথে নিজেদের কৌশল উন্নত করেন। অহংকার আর আত্মতুষ্টি হল বিনিয়োগের জগতের সবচেয়ে বড় শত্রু। এই নীতিগুলো শুনতে সহজ হলেও সারা জীবন এগুলো মেনে চলাটাই হয়তো আসল চ্যালেঞ্জ। সেটাই। তাহলে সব মিলিয়ে এর অর্থ কি দাঁড়ালো? এই গভীর আলোচনা থেকে আমরা দেখলাম যে আর্থিক স্বাধীনতা কোনো রহস্যময় ব্যাপার বা লটারির টিকিট জেতার মতো নয়। না, একেবারেই নয়। বরং এটি একটি সুস্পষ্ট পরিকল্পনা আর শৃঙ্খলার ফল। গ্রাহকের মানসিকতা থেকে বেরিয়ে এসে মালিকের মতো চিন্তা করা, উচ্চ ফিয়ের মতো লুকানো শত্রু থেকে নিজেকে বাঁচানো, নিজের স্বপ্নের একটা নির্দিষ্ট দাম ঠিক করা এবং বিশ্বের সেরা বিনিয়োগকারীদের মতো সহজ কিন্তু শক্তিশালী নীতি মেনে চলাই এর মূল ভিত্তি। একদম। এই 7টি ধাপ একটা সম্পূর্ণ রোডম্যাপের মতো কাজ করে। এটি শুধু টাকা জমানোর কথা বলে না, বরং অর্থকে একটা শক্তিশালী টুল হিসেবে ব্যবহার করে একটা সমৃদ্ধ ও পরিপূর্ণ জীবন গড়ার পথ দেখায়। এটা আপনাকে আপনার আর্থিক জীবনের নিয়ন্ত্রণ নিতে শেখায়, আর সেই পরিপূর্ণ জীবনই হয়তো আসল সম্পদ। একটু থেমে এই আলোচনার শেষে একটা প্রশ্ন ভাবার জন্য রেখে যেতে চাই। বলুন। বইটা যেমন বলছে, চূড়ান্ত লক্ষ্য শুধু সম্পদ জমানো নয়, বরং জীবনকে উপভোগ করা এবং অন্যের সাথে ভাগ করে নেয়া।
যদি তাই হয় তাহলে আর্থিক স্বাধীনতার চূড়ান্ত লক্ষ্যে পৌঁছানোর আগেই আজ থেকেই এমন কোনো ছোট পদক্ষেপ নেওয়া যেতে পারে যা সেই পরিপূর্ণ জীবনের দিকে আমাদের এক ধাপ এগিয়ে নিয়ে যাবে।